নমস্কার। খবরদার, কথা নয়, স্পষ্ট কথা বলার দুর্বিনীত স্পর্ধা আমাদের। এই স্পর্ধা কোনো ধমক নয়, আবার এই স্পর্ধা কোনো আদরও নয়। এই স্পর্ধা মানুষের জন্য কথা বলার স্পর্ধা। এটা বলবো আজকে এই কারণেই, আপনারা নজর করেছেন যে গত কিছুদিন ধরেই আমরা এই রাজ্যে স্মার্ট মিটার নিয়ে এবং ব্যাপক বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে আমরা অনেকের সঙ্গে কথা বলছি, আরও বলব। আজকে যাকে এনেছি, আমাদের অনুরোধে তিনি সাড়া দিয়েছেন, রাজ্যের প্রখ্যাত বাচিক শিল্পী, অসাধারণ কথা বলেন, আমার বাঁ দিকেই বসেছেন। আমরা বিভিন্নভাবে চিনি, আপনারা যেটা চেনেন না সেটাও বলবো। উদয় শঙ্কর ভট্টাচার্য। আমি যে কথা বলি, অসাধারণ একজন ক্রিকেট আম্পায়ার ছিলেন, আপনারা সেটা জানেন না, সেজন্য বললাম এই কারণে, কারণ আমরা প্রতিদিন স্মার্ট হচ্ছি। উদয় কিন্তু সবসময় স্মার্ট। ইলেকট্রিক্যালি স্মার্ট কিনা আমি জানি না, বা এখন কতটা স্মার্ট হলো তাও জানি না এই বিল টিল পাওয়ার পরে, কিন্তু স্মার্ট মিটারের যে প্রাসঙ্গিকতা প্রথমেই কিন্তু ধাক্কা খেয়ে গিয়েছে যে এই মাশুল বৃদ্ধি করার ক্ষেত্রে। স্মার্ট মিটার ভালো খারাপ ইত্যাদি তো চলছেই, অনেক অনেক টাকা আসছে, কেউ অনেক দিন ধরে টাকা দেয়নি। আপনারা মনে রাখবেন, বিল কম হয়েছে বা বিল যা হয়েছিল তা দেননি, তার পরিপ্রেক্ষিতে একজনের ওপর পেনাল্টি হয়েছে ঠিকই, কিন্তু যে কাজটা করেছে তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু যিনি কম টাকা দিয়েছেন তাকে শাস্তি দেওয়া হয়নি এই কারণে, কারণ উনি যে বিল পেয়েছেন সেই টাকাই দিয়েছেন। আমি আমার মাকে জিজ্ঞেস করতে পারিনি, তিনি প্রয়াত হয়েছেন অনেক আগে, উনি কতটা স্মার্ট হয়েছেন, বা যদি অনুভব করার ব্যাপার থাকতো তাহলে বুঝতে পারতাম যে এই মুহূর্তে আমার মা কতটুকু স্মার্ট হতে পারলেন। মিটার পরীক্ষিত এবং সর্বসুবিধাযুক্ত বলে এই মুহূর্তে ছেড়ে দিলেই হবে? আমরা তো জানতে চাচ্ছি সুবিধা প্রদানকারী কিনা। আমি শব্দটা বারবার আবার বলছি, সুবিধা প্রদানকারী কিনা এই মিটার। বলুন, স্পষ্ট করে বলুন, সেটা তো আমাদের জানা এখনো বাকি রয়েছে। অনেক কিছু বিষয় আছে আমরা উদয়ের কাছ থেকে জানবো, যে আমাদের কাছে বারবার অনেক ক্ষেত্রেই বলা হয়েছে যে ভারতের সব থেকে কম মাশুল নাকি ত্রিপুরা রাজ্যে। আমি এক এক করে বলে দিতে পারবো, অন্তত 7 থেকে 8টা রাজ্যের কথা বলে দিতে পারবো, আজকেই বলে দেবো যে আমরা তাদের থেকে বেশি মাশুল দিই। দিল্লি থেকে বেশি মাশুল আমরা আমাদের এখানে, দিল্লি, উত্তরপ্রদেশ, চেন্নাই, দ্যাট ইজ মাদ্রাস বা তামিলনাড়ু, মহারাষ্ট্র, সবচেয়ে বেশি মাশুল। এই জায়গায় দাঁড়িয়ে উদয়কে আমরা ভোক্তা হিসেবে, আমরা জানি উদয় টেকনিক্যাল পার্সন না, সে ইঞ্জিনিয়ার না, কিন্তু ভোগকারী। উদয় সরাসরি চলে যাচ্ছি, একদম এই মুহূর্তে কি অনুভব করছো? এই যে চারিদিকে ত্রিপুরা রাজ্যব্যাপী যে একটা সৃষ্টি হলো, এই বিষয়টা একবারে অনেক কিছুই বাড়লো। বিদ্যুতের দাম শুধু না, গ্যাসের দাম বাড়লো, সব জলের দাম বাড়লো, আবার আজকে থেকে দুধের দাম একটু কায়দা করে বাড়লো। কোথায় যাব না, বলছি যে আমার কিন্তু এক কথায় বললে শুধু আমি না, আমাদের প্রত্যেকের ছ্যাঁকা লাগছে, এটা তো মানতেই হবে একদম। তো কিন্তু তার বাইরে গিয়ে একটা কথা বলি মণিময়দা, আমি বলছি, জানি না হয়তো মানে আপনি আমার এই কথা শুনলে হয়তো আপনি আঁতকে উঠবেন। আমি বলি দাম বেড়েছে, এটা তো ভালোই হয়েছে, তো খারাপ তো কিছু হয়নি। স্মার্ট তো হয়েছে, হ্যাঁ স্মার্ট হয়েছি, খারাপ কিছু হয়নি। এখন কথা হলো যে আপনি যদি বলেন যে কেন কেন তুমি এরকম কথা বললে, সারা রাজ্য বলছে যে এটা একটা মানে
চাপ শুধু না, মানুষ কিভাবে আর্তনাদ করছে, গরিব মেহনতি মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে ভালো হয়েছে। তো আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের এখনকার যে শাসক যারা রয়েছেন তারা কিন্তু গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে বলছেন যে আমাদের মাথাপিছু আয় বেড়েছে। বলেননি? মাথাপিছু আয় বেড়েছে এবং সেই ক্ষেত্রে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। অতএব যদি আপনি সেই অঙ্ক ধরেন তাহলে বিদ্যুতের দাম বেড়েছে, সেটা তো ঠিকই আছে, অসুবিধার কি আছে? অসুবিধা নেই। তো এখন অসুবিধা আছে একটা, আমার ব্যক্তিগতভাবে অসুবিধা আছে, কারণ আমি একজন পেনশনার হিসেবে আমি যেটা দেখছি আমার আয় এক ফোঁটাও বাড়েনি, বরঞ্চ এই যে আপনি বলার চেষ্টা করছিলেন যে বা বলেছেন যে মানে কি কি দাম বেড়েছে, আমরা দেখছি যে এই জুলাই মাস যেন দাম বাড়ার একটা উৎসব হয়েছে এবং জুনের শেষ থেকে দাম বাড়ার উৎসব শুরু হয়েছে প্রশাসনিক দিক থেকে। আমি দিল্লির ত্রিপুরা ভবনের কথা ধরুন বা ত্রিপুরা ভবনগুলির কথা বলুন, যেখানে খাবার দাম ছিল 40 থেকে 60 টাকার মধ্যে, সেইখানে একটা খাবারের থালির দাম হয়ে গেছে 120-140 টাকা। যদি আপনি এক প্লেট গোদক নিতে চান সেইখানে সেটার দাম হয়েছে 180 টাকা এক প্লেট। রেশনে কি বেড়েছে? রেশনে বেড়েছে, চিনির দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে। আপনি কথায় কথায় বলছিলেন যে দুধের দাম বেড়েছে। আজকে তো দুধের দামের যে বিষয়টা দেখলাম, মানে অন্যায়, মানে অন্যায় শুধু না, তাজ্জব হওয়ার মতো। এবং মানে ওই বলে না যে কায়দাটা কি, ওই ঘুরিয়ে যে করার কায়দাটা কি, এটাই ভাবছি। মানে মানুষকে মানে বোকা বানানোর যে প্রচেষ্টা, এবং বলে দিয়েছেন যে অন্য যে আরো 3টি যে মানে ক্যাটাগরির যে দুধগুলো আছে এখন বাড়িয়েছে ওই কাউ মিল্ক, অর্থাৎ কিনা 50 ml কমিয়ে দেওয়া হয়েছে, দামটা ঠিকই আছে। তাহলে কি হলো, 50 ml আমি কম পাচ্ছি কিন্তু দামটা আমাকে দিতে হচ্ছে। এখন যদি প্রশ্ন ওঠে যে 50 ml আপনি ঘোষণা করে কমিয়েছেন, আসলে ভেতরে কতটুকু দিচ্ছেন আমি কি করে বুঝবো? সেটা তো আছেই, সেটা তো দীর্ঘদিন ধরে। আমারও একটা খুব ভালো কথা দাদা, এটা হচ্ছে কি আজকে এখন পর্যন্ত 2000 মানে আজকে ধরুন 10 বছর ধরে আমরা বলছি, আমরা এই যে গোমতী যে দুধ দিচ্ছে এবং প্রচুর অভিযোগ গোমতীর বিরুদ্ধে এসেছে, নানা ধরনের অভিযোগ পত্রপত্রিকায় এসেছে। আপনারা কি বা সাংবাদিকরা কেউ কখনো গিয়ে তারা কি আমন্ত্রণ জানিয়েছেন, দেখে যান আমাদের প্ল্যান্ট? আপনি ওইখানে যদি আপনি পাশাপাশি বাড়িগুলির দিকে দেখেন তাহলে দেখবেন মানে ওদের বলছে ওদের পচা গন্ধে ওরা টিকতে পারে না, এরকম বিষয় আসলে দাঁড়িয়ে গেছে। এবং আমরা যারা ভোক্তা গোমতীর, আমরা তো দীর্ঘদিন ভোক্তা, আমরা দেখি বাড়িতে এটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, বলছে কি দুধ পাতলা হয়ে গেছে, দুধ ছেড়ে দিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ওই এদিকে তো কোনো নজর নাই। এবং আজকে আরো হুমকি দেওয়া হলো, কি হুমকির মতোই এটা, যে আরো বাড়ছে। তারপরে আপনি বোধহয় আজকে একটা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছেন, সেখানে দেখলাম যে আপনার বৈদ্যুতিন যে যন্ত্র, অর্থাৎ কিনা ওজন যন্ত্র, সেটা ডাবল করে দেওয়া হয়েছে। ফাইনের ক্ষেত্রে সেটা 5,000 থেকে 50,000 টাকা করা হয়েছে। এখন এটা আপনার অনিচ্ছাকৃত হতে পারে, আপনি একটা ওজন যন্ত্র ব্যবহার করেন, সেটা কোনো কারণে ওই স্মার্ট মিটারের মতোই আপনার যন্ত্র খারাপ হতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু 50,000 টাকা কিন্তু পেনাল্টি দিতে হবে। এই আপনার অবস্থা। এরপরে আপনার বাড়ি বাড়ি জলের দাম বেড়েছে, দেখছেন জলের দাম বেড়ে গেছে, প্রায় ডাবল বেড়েছে ডোমেস্টিক ক্ষেত্রে, এবং যারা অন্য খাতে ব্যবহার করছেন বেড়েছে। এবং সর্বশেষ হচ্ছে সিগনিফিকেন্টলি আগরতলা শহরে কিন্তু কিছু জায়গায় শিশু বিহারের জলও ব্যবহার করে, আবার ডিপ টিউবওয়েলের জলও ব্যবহার করে। সবই একই রকম নাকি, একই দাম? একই দাম। এখন আপনাকে জল দিচ্ছে, এবং জল কোথায় দিচ্ছে বলুন? এখন তো আপনি বেরোলেই পরে দেখবেন যে বড় বড় ড্রাম, 20 লিটারের ড্রাম ছেয়ে গেছে আগরতলা বাজারে। সেই ক্ষেত্রে আমরা ছোটবেলায় যেভাবে জল ব্যবহার করেছি, হ্যাঁ, সেইখানে আপনার তো জলের তো ইয়ে নেই, তো জলের সার্ভিস খুব খারাপ, জল আসছেই না, এরকম অবস্থা। এই কথাটা খুব মানে কি বলবো, সেটা খুব রিলেটেড, এই কথাটা বিদ্যুতের সঙ্গে খুব রিলেটেড। আমি আগেই বলে নিচ্ছি দাদা, বিষয়টা হলো কি যে এই যে জল আপনি আসছে না কেন, যখন আপনি কল দিতে গেলেন তখন বলবে যে না, মনে হয় ওরাই বলবে যে পাশের বাড়ি থেকে মনে হয় ইলিগ্যাল মিটার লাগিয়েছে, মোটর টোটর লাগিয়েছে, তো সেই ক্ষেত্রে এইটা মনে হয় এই কারণে হচ্ছে। তো আজকে এতদিন ধরে আপনারা কয়টা মানে সিদ্ধান্ত নিয়েছেন, বা কজনকে, যদি যে কেউ, সে কারেন্টের ক্ষেত্রে হোক, সে মানে জলের ক্ষেত্রে হোক, যদি ইলিগেলি ব্যবহার করে, তাহলে তো আপনি তাকে মানে শাস্তির আওতায় আনবেন সরকারি নিয়ম অনুযায়ী। আজ পর্যন্ত হয়েছে? শুনেছেন কিছু? আমি শুনেছি
মানে আমাদের এরকম কাছে আসে। শুনবেন। তো সেই ক্ষেত্রে বিদ্যুৎটাকে কিন্তু মানে বিচ্ছিন্ন ভাবলে এর থেকে বিচ্ছিন্ন কিছু নয়। হুম। মানে সরকার এখন মানে ভাতে মেরে দেবে এরকম একটা জায়গায় এসে গিয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা সবাই দেখছি যে, আমি একজন ভোক্তা হিসেবে বলছি, আপনি সঠিকভাবে বলেছেন যে আমি একজন টেকনিক্যাল পার্সন নই, ঠিক কথা, কিন্তু তারপরে একজন ভোক্তা হিসেবে মানে যে একটা একটা আতঙ্কের মধ্যে আছি। আমি কি আজকে আমার এবারের বিলটা একটু বলতে পারবো? বলুন, বলছি, একদম বলুন। আমি বলছি যে আমার গত মাসের বিল এসেছিল, গত মাসে 4,204 টাকা বিল এসেছিল। তো এই বিলটা দেখেও আমি আঁতকে উঠেছিলাম এবং আমার মনে হলো আমি যে টাকা পেনশন পাই হুম। সেটা না হয় নাই বললাম, আমার চাকরির অনেক দেরিতে রেগুলার হয়েছে 2007 সালে, এবং যে কারণে আমার পেনশন অনেক কম। তো সেই কারণে আমি যদি 4,000 টাকা পেনশন থেকে যদি আমার বিদ্যুতের বিল দিতে হয়, তাহলে তো আমার কাছে মানে আমার যে মানে প্রতিদিনের চলা, হ্যাঁ, অসুখ বিসুখ আছে, নানা ধরনের ওষুধপত্রের দাম একদম, কোথায় হ্যাঁ, গেছে, তা হ্যাঁ, আমি কি করব? একদম। আমি সেই ভেবে কিন্তু গেছিলাম আমাদের যে বিদ্যুৎ অফিসে গেছিলাম, হুম। মানে আমার মিটারটা আরেকজনের সঙ্গে পরামর্শ করে গেছিলাম। আরেকটা কথা দাদা আপনাকে বলি, এদের ব্যবহার এত খারাপ ব্যবহার আমার চোখের সামনে। এখন আমাদের যে আইজিএম চৌমুনিতে এটা এরকম করে সিঁড়ি বেয়ে উঠতে হয়, এবং 2-3 জন বয়স্ক মানুষ ওরা এসেছেন, এবং এদের কোনো কথা শোনার সুযোগ পর্যন্ত দেননি যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন আমার সামনে, এবং তারা হাঁপাতে হাঁপাতে গেছেন, উপরে উঠেছেন, তাদেরকে বলছেন এখন কিছু হবে না, বিকেলে আসুন, কষ্ট করে গেছেন। আমি আরেকজনের রেফারেন্স নিয়ে গেছিলাম সত্যি কথা বলতে, এবং আমি কিছুটা ভালো ব্যবহার পেয়েছি। এবং সেখানে আমি বললাম, দেখুন আমার এই 4,204 টাকা আমার বিল হয়েছে, তো আমি তো এই টাকাটা আমি মানে আমার মনে হচ্ছে অনেক বেশি। তারপর আমাকে বললো আপনি কি কি জ্বালান, এসব বললো টললো, বলার পরে তারপরে হিসাব টিসাব করে বললো যে না আপনার তো ঠিকই আছে। যার মাধ্যমে গেছিলাম উনি বলছেন মিটার চেঞ্জের ব্যাপার এখন কোনো গল্পই হবে না, কারণ তখন ঝুলি থেকে বেড়ালটা কিন্তু বেরোয়নি, কথাবার্তা হচ্ছে, ঝুলি থেকে বেড়াল এইভাবে বেরোয়নি। তো এরপরে গত কালকে পরশু দিন আমাদের বিলটা পেলাম, সেই ক্ষেত্রে আমার বিলটা হলো 5,469 টাকা। আমার এই মাসের বিল এসেছে 1,200 টাকা, আমার বিলে বেশি এসেছে। তো এখন সেই বিলের মধ্যে যা যা ধরা হয়েছে, আমরা গত কয়েকদিন ধরেই শুনছি, বিশেষ করে পূর্বতন যে বিদ্যুৎ মন্ত্রী মানিক দে অত্যন্ত স্পষ্টভাবে এই কথাগুলি বলেছেন, যে বিষয়গুলি, এই যে ফুয়েল চার্জ, সানডিস চার্জ, ফিক্সড চার্জ এবং নানা ধরনের চার্জ তার মধ্যে ঢুকিয়ে এই বিলটা এইখানে আনা হয়েছে। ডিউটি চার্জ এগুলি আনা হয়েছে, নিশ্চয়ই আপনি এরকম কিছু একটা পেয়েছেন। তো সেই ক্ষেত্রে তো এই একটা জায়গার মধ্যে মানে এখন একটা রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে। আপনি বললে বিশ্বাস করবেন না, যারা দর্শক যারা শুনছেন তাদেরকেও বলি, মানে আমি গত 2 দিন ধরে আমাদের বাসার যে জীবনযাত্রা সম্পূর্ণভাবে পাল্টে গেছে। খুব মানে সত্যি জায়গা থেকে বলছি, পাল্টে গেছে। কেমন হয়েছে, আমি আমার বাড়িতে এখন আমরা মোটামুটিভাবে একটা ঘরেই আমরা একটা ফ্যান চালাচ্ছি। একটা ঘরে আমরা বাড়ির 3 জন লোক, 3 জন, আমি, আমার স্ত্রী, আমার মেয়ে, প্রায় মোটামুটিভাবে এক জায়গায়। তারপরে মেয়েটা যখন পড়তে যায় তখন একটুখানি বলি, আমি আমার স্ত্রীকে বলেছি তুমি ওই মেয়ের ঘরে গিয়ে শো, ফ্যান একটাই চলুক। বাড়ি সন্ধ্যা হলে থেকেই বাড়ি ভূতের বাড়ির মতো করে রেখেছি। এবং আমার একটা পড়াশোনার জায়গা ছিল, পড়াশোনার জায়গার মধ্যে একটা টেবিল ছিল, সেখানে এখন যে আমাদের যে স্মার্ট সিটি হচ্ছে, আমরা স্মার্ট হচ্ছি, তো যে কারণে বাড়ির ডাইনে বায়ে সমস্ত দিকে ওই বিল্ডিং বড় বড় উঠেছে, বাড়িতে আলো ঢোকে না। আমি একটা লাইট আমার টেবিলের উপরে ছিল, লাইট জ্বালিয়ে একটু লেখালেখি পড়াশোনা করতাম। এখন দেখা যায় আমি এখন আজকে 2 দিন ধরে সেই লাইটটা পর্যন্ত জ্বালাচ্ছি না। আমি ওই জানালার কাছে কোনো মতে গিয়ে বসে একটা বসার জায়গা করেছি, খাটের মধ্যে বসে একটুখানি দেখি। বয়সজনিত কারণে এই মানে পিঠের মধ্যে লাগছে। তো সেই ক্ষেত্রে আপনাকে বলি, মানে গত 2 দিন ধরে এই জায়গায় চলে এসেছি। আজকে 1 মাস, 1.5 মাস, 2 মাস আগেও যে জায়গায় ছিলাম, আজকে এই বিল আমাকে শুধু নয়, আমার মতো, আমি তখন নিজের দিকে তাকিয়ে বলছি আরে সারা রাজ্যের মানুষ হাহাকার করছে। কৃষক, শ্রমিক থেকে শুরু করে যারা দিন আনি দিন খায়, পরিবহন শ্রমিক, তাদের কি অবস্থা, তারা তো কান্না থেকে শুরু করে আমরা সোশ্যাল মিডিয়া দেখছি, এগুলো কিচ্ছু করার নেই। কারণ মজুরির মানুষ বলছেন কি
মন্ত্রী বাহাদুর কি বলছেন? মন্ত্রী মশাই বলছেন কিচ্ছু করার নেই। শুনেছেন কতটা উদ্ধত হয়ে তিনি কথা বলেছেন। কেন করার নেই তার ব্যাখ্যা দিচ্ছে না, কেন করার নেই? এই যে বলছে যে ফুয়েল চার্জ বা ইত্যাদি বলছে, তারপরে এনার্জি চার্জেস, আমাদের প্রেস কনফারেন্স যেখান থেকে শুনলাম সেখানে বলা হচ্ছে যে যে উৎসমূলে গ্যাসের দাম বেড়েছে, ডলারের দামের সঙ্গে টাকার দামের পার্থক্য হয়ে গিয়েছে, তার দায় কে নেব আমরা? এক, আর আমাদের ত্রিপুরা রাজ্যের যে উৎপাদিত গ্যাস সেটা কোন জাহাজ করে আসছে সেটা তো বলা হলো না, তার ব্যাখ্যাটা কি করে দেবে? না, ব্যাখ্যা বলতে কি, এগুলি তো আছেই, এই সমস্ত কথার কোনো উত্তর কিন্তু নেই, এদের কাছে বলাও যাবে না। আপনি দেখেছেন মানে একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন, মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে এই যে স্মার্ট মিটারের এই মানে কোম্পানি কারা এবং কিভাবে টেন্ডার হলো, তখন উনি শুনেই মানে তেলে বেগুনে জ্বলে উঠেছেন। এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একজন সাংবাদিক বন্ধু যিনি রোদে পুড়ে এই খবরগুলো পৌঁছে দিচ্ছেন, তাকে বলছেন যে আপনার কাটমানির দরকার তো, আমাদের কাছে এসব নেই বলে হাসছেন। মানে এই কোশ্চেনটাই তুমি জানতে চাও কিনা উত্তরটা? যাই হোক, উনি ওনার মতো করে বলেছেন। আমরা যে বিষয়টা তোমার কাছে আমি বলছি যে এখন যেটা শুনেছি, দেখুন আমি তো টেকনিক্যাল মানুষ নই, যেটা শুনেছি সেটা হচ্ছে যে সরকারি ক্ষেত্রে অনেক টাকা বাকি পড়ে গেছে, প্রচুর কোটি কোটি টাকা বাকি পড়ে গেছে, সেই ক্ষেত্রে 700 থেকে 1000 কোটি টাকা। এখন মানে মন্ত্রী মশাই যেটা বলেছেন সেটা শুনলাম যে ওইখানে গিয়ে এনইসির বৈঠকে গিয়ে উনাকে বলা হয়েছে যে ইয়ে করতে, কি বলে, আয় বাড়াতে, সোর্স অফ ইনকাম বাড়াতে। তো সোর্স অফ ইনকাম বাড়াবেন কি? সরকারের কাছে সরকারের দেনা আছে 600 থেকে 1000 কোটি বা যাই হোক, তো সেটা কি আমাদের মানুষের উপর দিয়ে, জনগণের উপর দিয়ে সেটা যাবে? এবং এই কারণে এই যে সমস্ত আপনি পড়লেন, কি কি পড়লেন এগুলো সেইগুলো কিন্তু এই কারণে সেইগুলো বাড়ানো হয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রীর কথাটাও আনতে হবে। এই কারণে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী একটা জায়গায় বলছেন যে এই রাজ্যের মানে এই সরকারের আগের সরকার, ওনার দাবি যে একটা বড় অঙ্কের টাকা এখানে ছিল, 300 কোটি টাকার মতো ছিল। হ্যাঁ, তাহলে কি এই টাকাটা এখন নেই, নাকি এটা খরচ হয়েছে, কোন খাতায় খরচ হয়েছে? পাবলিক তো জানতে চাইবে না, এটা তো কোনো স্পষ্টীকরণ নেই। আমি যে জায়গাটায় বলছিলাম, এই যে সান্ড্রিজ, তারপরে রেবলস, ডিউটি চার্জেস, এই সমস্ত বিষয়গুলি যুক্ত করার আগে তোমার কি মনে হয় না সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, বা সমস্ত যারা আমাদের ভোটে নির্বাচিত হয়ে গেছেন 60 জন প্রতিনিধির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি একটা তথ্য তোমাকে দেই, 10,26,000 ভোক্তা আছে, রেজিস্টার্ড ভোক্তা। তার ভেতরে মন্ত্রী মহোদয় অত্যন্ত মানে ট্রান্সপারেন্টলি, সততার সঙ্গে যেটা বলেছেন, মাত্র 2 জন ভোক্তা এসে নাকি তাদের নোটিশ পেয়ে এসে আলোচনা করেছিলেন। একবারও কি মনে হয়নি, এই প্রশ্ন কি তোমার মনে জাগে যে 10,26,000 লোকের মাত্র 2 জন মাত্র গিয়ে বক্তব্য রাখলো? এটা খুব অস্বাভাবিক বলে মনে হয়। অস্বাভাবিক শুধু না, আসলে এগুলির কোনো উত্তর পাওয়া যাবে না এই কারণে, অর্থাৎ কিনা এখন মাথায় যেটা ঢুকেছে সেটাকে করতেই হবে, সেটা যেন তেন প্রকারণও সেটাকে বাড়াতে হবে। সেখানে অনেক গল্প আছে, আপনাকে বলছি, আপনি দেখেছেন একটা মিডিয়াতে উনি বলছেন যে স্মার্ট মিটার কি করবে, ওনারা কোট আনকোট বলছি, উনি বলছেন যে বাড়িতে কারেন্ট চলে গেলে সাথে সাথে বিদ্যুৎ নিগম জেনে যাবে, পরিষেবা দেবে। এটা কি মামার বাড়ি? এখন 1912-তে কি হচ্ছে, গত কয়েকদিন আগে আমি একটা উদাহরণ দিই, 1:30টার সময় এক বাড়িতে গেছি, কারেন্ট নেই, রাত্রি 8:30 পর্যন্ত কারেন্ট নেই। যখন ওরা এলো নানা রকম বলে, আমাদের একটা কাজ ছিল নানা রকম বলে, যখন আনা হলো, তখন ওরা বলছেন যে আমাদের হাতে এই যে প্রায় 20-22টা কেস আছে, এবং তারপরে আমরা যখনই সারাতে যাচ্ছি তখনই ফোন করে করে আবার নতুন কেস ঢোকানো হচ্ছে। তো মন্ত্রী যে বলছেন বাড়িতে কারেন্ট চলে গেলে সাথে সাথে বিদ্যুৎ নিগমে মানে এটা জেনে যাবে, বিদ্যুৎ নিগম জেনে যাবে স্মার্ট মিটারে এবং পরিষেবা দেবে, এটা কি সম্ভব?
না, তবে তুমি যে 1912 কথা বলেছো, তারা পরিশ্রম করে, হ্যাঁ, সারা রাত্রি জেগে থাকে সবে। তবে তাদের কাছ থেকে কিছু তুমি মানে ভালো জিনিসও কিন্তু আছে, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়, দিয়ে বলে কারেন্টটা এলেই আপনি পেয়ে যাবেন। এই যে বিষয়টা, এই যে কোট আন কোট কারেন্টটা এলেই আমি পেয়ে যাব, এটাও তো আমাদের একটা শিক্ষা। এই যে জায়গাটা, একটা জায়গায় তোমার কাছে আমি জানতে চাইছি যে এই যে বিশাল অংশের মানুষ বিল দেয় না, আমরা যারা বিল দেই, এই যে বিরাট অংশের মানুষ, সরকারিভাবে যেটা ঘোষিত হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বক্তব্য যেটা চলে এসেছে, প্রায় 40-45% মানুষ বিল দেয়, বাকিরা দেয় না। এই যে জায়গাটায়, বা যদি উল্টোও হয়, বাকিরা যারা বিলটা দেয় না, এই না দেওয়ার দায় সাধারণ মানুষের উপর নিশ্চয়ই না, নিশ্চয়ই না, সেটা তো সরকারের দায়। এখন আপনাকে বলি যে আমাদের মানে স্বাধীনতার পরে, আমাদের সংবিধানের পরে আমাদের এটা স্বীকৃত, সংবিধান স্বীকৃত কিনা আমি জানি না, কিন্তু স্বীকৃত, সেটা হচ্ছে কি আমাদের বিদ্যুতের অধিকার, আমাদের জলের অধিকার। এটা ব্যবসার জায়গা নয়, ব্যবসার জায়গা নয়। আমাদের কি, আমি আগে মানে আমি আলো জ্বালাবো, তারপর আমি বিল দেব, এবং তার 15 দিন পরে আমাকে, যদি আমি বিল না দিই তাহলে 15 দিন পরে আমাকে নোটিশ দেওয়া হবে, এবং তারপরে সরকার দায়িত্ব নেবে আমার লাইন কাটা হবে কি। তো আপনার কথাটা তো এটার সঙ্গে মিলে যাচ্ছে। আমি যদি অপরাধী হই, এই যে জলের কথাও বললাম, আমি যদি অপরাধী হই তাহলে তো সরকার ব্যবস্থা নেবে। আজ পর্যন্ত কতগুলি ব্যবস্থা নেওয়া হয়েছে আপনি বলুন। এখন বলা হচ্ছে যে আরো ড্রোন দিয়ে নাকি পরীক্ষা করা হবে। তো তাহলে চিন্তা করে দেখুন যে যে ডিজিটাল মিটারে আমরা এখন বিল দিচ্ছি, সেই ডিজিটাল মিটার নিয়ে কি কোনো অভিযোগ, বড় ধরনের কোনো অভিযোগ আছে? তাহলে পাল্টাচ্ছেন কেন? এই ডিজিটাল মিটার কোটি কোটি টাকা খরচ করে, কয়েকশো কোটি টাকা খরচ করে ডিজিটাল মিটার হচ্ছে। এখন আবার এই স্মার্ট মিটার কেনা হচ্ছে। এখন স্মার্ট মিটারে শুনেছি যেটা 5-6 বছরের বেশি সেটা আয়ু চলবে না, এবং সেটা দেওয়া হচ্ছে বিভিন্ন কোম্পানিগুলিকে। অনেক রাজ্য তো না করে দিয়েছে, কিন্তু কোম্পানিগুলি সেটা দেখবে, অর্থাৎ স্মার্ট মিটার, অর্থাৎ কিনা মানে প্রাইভেটাইজেশনের ক্ষেত্রে একটা মানে কি বলবো, সেটা মানে একটা মানে অসম্ভব মানে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা। অর্থাৎ কিনা আপনাকে এখন বলা হচ্ছে যে স্মার্ট মিটারটা আপনি নিয়ে নিন। অনেক জায়গায় কিন্তু আপনি আগে জানবেন, ত্রিপুরা কিন্তু অনেক প্রিপেড হয়েছিল কিছু কিছু এজেন্সিকে দিয়ে, অনেক ধরনের ঝামেলা হয়েছে। প্রিপেডে আপনি যখন নিলেন তখন মাঝরাতে বিদ্যুৎ চলে গেল, আপনি বিদ্যুৎ খরচ অনেক জায়গায় আছে, এখনো আছে। কিন্তু এরপরে এখন যেটা পোস্টপেড হচ্ছে, এটা কিন্তু ধীরে ধীরে প্রিপেডে চলে যাবে, এরকম একটা জায়গায় যাবে, এবং তারপরে এরা নিংড়ে মানে আমাদেরকে নিংড়ে খেয়ে ফেলবে। এই যে জায়গাটায় আমি, আমাদের অনুষ্ঠান একদম শেষ সময়ে এসে তোমার কাছে যেটা জানতে চাইছি, সেটা হচ্ছে যে এই প্রাইভেটাইজেশনের কথা উঠছে বিদ্যুতের জায়গায়। এই প্রাইভেটাইজেশন হোক আর যাই হোক, মানুষের পরিষেবা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, সেই পরিষেবা দিতে গিয়ে আপনি বিল বাড়াচ্ছেন। আমার নিজেরই যেমন, তোমার যেমন 1200 কত বেড়েছে, আমার 1680 এরকম বেড়ে গিয়েছে। কাকে জিজ্ঞেস করবো আমি জানি না। কিন্তু এই জায়গাটা এখনো কিন্তু স্মার্ট মিটার ঢোকেনি আমার বাড়িতে, কিন্তু এই যে ডিজিটাল মিটারে এই ঘটনাটা হয়েছে, দেখছি সমস্ত বিষয়টা। কিন্তু কথা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে অনেক জায়গায় হুক লাইন নিয়ে গিয়েছে, এবং ইন্টেরিয়ার এলাকাতে হুক লাইন নিয়ে গিয়েছে। তোমার কি মনে হয় না যে তথ্য সহকারে অনেক কথা বলার পরিপ্রেক্ষিতে কটা হুক লাইন এর ভেতরে খোলা হয়েছে, কটা হুক লাইন খুলে স্মার্ট মিটার ওখানে বসানো হয়েছে, আর তারা আগ্রহ চিত্তে তা গ্রহণ করেছে? এটা কি বলা? না, এটা তো হুকলাইন কেন, আমি প্রথমেই আলোচনা হয়ে গেছে, হুকলাইন খোলার তো প্রশ্নই নেই। মাঝে মধ্যে দু একটা লোক দেখানো হতে পারে, কিন্তু আসল ব্যাপারটা কি, দপ্তরে কোনো কর্মী নেই, লাইন ডিপার্টমেন্ট মানে লাইনে কোনো কর্মী নেই। আমি কয়েকদিন আগে আমি একটা কাজে ইয়েতে গেছিলাম, ধলাই জেলায় গেছিলাম। সেখানে যিনি সার্ভিস দেন, মানে কি বলবো, ইঞ্জিনিয়ার, তিনি বলছেন দেখুন গাছের কি অবস্থা, গাছ যে কাটাবো, গাছ কাটানোর মতো লোক নেই, আমাদের কাছে কিচ্ছু নেই, আমরা ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো আছি। এখন গোদের উপর বিষ পড়ার মতো, এবং সেই দায়টা ওই ঠেলে দিতে চাইছেন ওই প্রাইভেট কোম্পানির দিকে। এবং আজকে বলছেন আমি কার কাছে যাব, তখন আমাকে কিন্তু ওই যারা সিনিয়র ম্যানেজার যারা আছেন, তারা দেখিয়ে দেবেন ওইটা তো আমরা করি না, ওইটা ওরা করে, ওইখানে যান, ওইখানে গিয়ে আপনার অভিযোগ জমা দিন। ঠিক, অর্থাৎ অভিযোগের পাহাড় জমছে। এই পাহাড় থেকে, পাহাড়ের চাপে আমরা কোন জায়গায় যাব আমরা জানি না। তবে একটা তথ্য দিয়ে শেষ করছি অনুষ্ঠান। 1 থেকে 50 ইউনিট
ত্রিপুরা রাজ্যে, যেটা 2025-এর জানুয়ারি মাসের কথা বলছি, এর সঙ্গে 77 পয়সা করে যুক্ত হবে, আপনারা করে নিতে পারবেন। 1 ইউনিট থেকে 50 ইউনিট যারা ব্যবহার করেন তারা 5 টাকা 38 পয়সা, আমি প্রথমটা শুধু দিচ্ছি, এছাড়া আরো অনেক আছে, এত স্টেট বলার সুযোগ নেই। এটা ত্রিপুরা রাজ্যে 5 টাকা 38 পয়সা দিচ্ছেন। দিল্লিতে 0 থেকে 200 ইউনিট পর্যন্ত, মনে রাখবেন আমরা 50 ইউনিট, দিল্লিতে 0 থেকে 200 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করেন পার ইউনিট 3 টাকা করে দিচ্ছেন। এরপরও আমাদের দাবি উঠছে আমরাই নাকি ভারতবর্ষে সবচেয়ে কম পয়সা দিচ্ছি। হরিয়ানা 1 থেকে 100 ইউনিট পর্যন্ত মূল্য হচ্ছে 4 টাকা। পাঞ্জাব সেম 4 টাকা। রাজস্থান 1 থেকে 50, সেটা শুধু বিপিএলদের জন্য 4 টাকা। গুজরাট বৃহৎ রাষ্ট্র, পৃথিবীব্যাপী এর প্রশংসা হয়, গুজরাটে 1 থেকে 100 ইউনিট পর্যন্ত 3 টাকা 60 পয়সা, আমাদের 5 টাকা 38 পয়সা। ইউপি উত্তরপ্রদেশ 100 ইউনিট পর্যন্ত 3 টাকা 60 পয়সা। এই যে আমি সবগুলি দিলাম না, আমার কাছে আরো আছে, এগুলি দিতে পারতাম। এই যে জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানে বিদ্যুৎ ইউনিট রাজ্যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কম, শুধু মহারাষ্ট্র থেকে কম, তাও অল্প কিছু পয়সা। মহারাষ্ট্রে 5 টাকা 88, আমাদের এই 77 পয়সা ধরলে বোধ হয় এই মুহূর্তে। মহারাষ্ট্রের 400 ইউনিটের ওপরে যদি যায় তাহলে 9 টাকা 60, আর 201 থেকে 400 ইউনিট পর্যন্ত 8 টাকা 50। আমরা ওই পর্যন্ত এখন যাইনি, শুধু মহারাষ্ট্রের নিচে রয়েছি আপাতত আমাদের কাছে যা তথ্য রয়েছে। এই তথ্যের পরিপ্রেক্ষিতে আমরা বলছি না এই তথ্যটা একেবারে 100% সঠিক, আমরা এই দাবি করছি না, কিন্তু এই তথ্যগুলি আমাদের কাছে এসেছে। নিশ্চয়ই আমাদের সরকার, এই সরকার নিশ্চয়ই আমাদের কাছে তার নিজস্ব যে প্রণালী রয়েছে, তার যে মিডিয়া রয়েছে, সেই মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ তার যে মাধ্যম রয়েছে তার মাধ্যমে এটা করবেন। 10,26,000 ভোক্তারের জন্য যারা এই বিষয়গুলি দেখবেন তার জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আমি জানি না 3 জন দিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তারা কিভাবে করবেন সমস্ত বিষয়টি তাদের প্রতি আগাম শুভেচ্ছা রইল, তারা ভালো করবেন এই আশা রেখে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য যিনি প্রধান বক্তা হিসেবে কথা বলে গেলেন, আমাদের উদয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আজকে আমাদের যে সহযোগী ভূমিকায় রয়েছেন, যিনি ছিলেন এই মুহূর্তে করণরাজ দেববর্মন, ক্যামেরায় ছিলেন, সহযোগিতা করেছেন, তাকেও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।